নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে দুটি সড়ক ও গার্ডওয়াল নির্মাণ কাজের শিলান্যাস হল সোমবার। মন্ত্রী ও বিধায়কের হাত ধরে শিলান্যাস হল দুই সড়ক ও গার্ডওয়ালের। ডাম্পিং গ্রাউন্ডে কার্যকরী পদক্ষেপের উপর জোর দিলেন শিলচর বিধায়ক। এই প্রকল্পের জন্য ডোনার মন্ত্রণালয় 15 কোটি টাকা মঞ্জুর করেছে। সিবিআই পরিচয় দিয়ে লুটে নিল নগদ অর্থ, সোনা গহনা ডাকাত দলে। দুঃসাহসিক ডাকাতি কাণ্ডটি ঘটেছে ধলাইয়ের ইসলামাবাদ গ্রামে। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর শহরের উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি শহরকে যানজট মুক্ত করতে সোমবার দুটি সড়ক ও গার্ডওয়াল নির্মাণ কাজের শিলান্যাস করা হয়। এদিন মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত থেকে কাজের শুভ শিলান্যাস করেন। এদিন আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, বরাকের উন্নয়নকে এগিয়ে নিতেই বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রীর পক্ষীপথ নির্মাণ যোজনার অধীনে অম্বিকাপট্টি এলাকার রাস্তা ও নালার ওপর নির্মিত হতে যাওয়া গার্ডওয়ালের জন্য 4,82,82,000 টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে শিলচর শ্মশান রোডের সড়ক ও গার্ডওয়াল নির্মাণ কাজের জন্য 3,55,57,000 টাকা অনুমোদন করেছে রাজ্য সরকার। লোকনির্মাণ বিভাগের তত্ত্বাবধানে নির্মিত হতে যাওয়া এই দুটির কাজ সম্পন্ন হলে বৃহত্তর এলাকার জনগণ অনেক উপকৃত হবেন বলে এদিন জানিয়েছেন তারা। এছাড়াও শিলচরে একটি অত্যাধুনিক পার্ক সহ দুটি উড়োপুল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। খুব শীঘ্রই এই দুটি কাজ শুরু করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মন্ত্রী ও বিধায়কেরা। সড়ক দুটির গুণগত মান বজায় রেখে সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। এই সড়ক দুটির কাজ চলাকালীন সময়ে বৃহত্তর এলাকার জনগণকে সহযোগিতা করে এলাকার উন্নয়নকে এগিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন তারা। এদিন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপি কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী, বিজেপি কাছাড় জেলা কমিটির সহসভাপতি রাজেশ দাস, পিডব্লিউডি-আরডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ, বিজেপির মধ্যশহর মন্ডল সভাপতি হীরক চৌধুরী, এসডিও পিডব্লিউডি-আরডি শাহাবুদ্দিন মজুমদার ও প্রাক্তন কমিশনার ওয়ার্ড নম্বর 11 মিত্রা রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একটা উন্নত শহরে যাতে আমরা নিয়ে যেতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় শিলচর নিয়ে একটা স্বপ্ন আছে, শিলচর নিয়ে ওনার একটা পরিকল্পনা আছে যে শিলচরকে যাতে আমরা, শিলচর যেহেতু আসামের মধ্যে দ্বিতীয় সবচেয়ে বড় শহর, এই শহরকে যাতে আমরা একটা সুন্দর শহরে আমরা নিয়ে যেতে পারি। এই জন্য অনেকগুলি পরিকল্পনা উনি হাতে নিয়েছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে শিলচর শহরে আমরা জানি যে গান্ধীবাগ একটা পার্ক আছে, শিলচরে বড় একটা চিলড্রেন্স পার্ক আছে, কিন্তু বড় কোনো পার্ক নেই। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হলো যে একটা শহর যদি থাকে, এই শহরে যদি আমরা একটা বড় পার্ক আমরা না দিতে পারি তো মানুষের ভবিষ্যৎ প্রজন্মে খেলাধুলা করা, শরীর চর্চা করা সেটার জন্য অসুবিধা হবে। এই জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে উনি পরিকল্পনা নিয়েছেন যে শিলচর যে সেন্ট্রাল জেল আছে, যেটা এই শিলচর সেন্ট্রাল জেলকে শিলচর থেকে বাইরে কোনো জায়গাতে শিফট করে এই যে বিশাল যে জায়গা আছে, এই বিশাল জায়গাতে যাতে একটা সুন্দর পার্ক, অত্যাধুনিক পার্ক শিলচরের মানুষকে উপহার দেওয়া যায়, সেই চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা শিলচরের মানুষের যানজটের সমস্যা আছে, আর শিলচর শুধু শিলচর শহরের নয়, এই শিলচর শহরের উপর নির্ভর করে বরাক উপত্যকায় প্রায় 40 লক্ষ মানুষের আসা যাওয়া, মানুষের বিভিন্ন কাজের জন্য শিলচরে আসে, সময়ে সময়ে শিলচর আসে। কিন্তু আসার পরে আমরা দেখি যে এখানে ট্রাফিকের সমস্যা, বিভিন্ন সমস্যা, কারণ রাস্তা আগের মতোই আছে, গাড়ির সংখ্যা আগে থেকে অনেক গুণ বৃদ্ধি হয়েছে, বিভিন্ন নতুন নতুনের বাহন এসেছে, সেগুলোর জন্য রাস্তা আর বর্ধিত হয়নি। আমরা দুটি রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠানে আমাদের মধ্যে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, যার হাত ধরে শুভ শিলান্যাস হয়েছে আসাম সরকারের মাননীয় মন্ত্রী
আমাদের অত্যন্ত প্রিয়। আপনারা জানেন যে শৈশব থেকেই ভারতীয় জনতা পার্টিতে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে জেলার থেকে যুব মোর্চার থেকে শুরু করে কাছাড় জেলার দ্বিতীয়বারের সভাপতি, তার পরবর্তীকালে তিনি লক্ষ্মীপুরের বিধায়ক হয়ে দীর্ঘদিন থেকে লক্ষ্মীপুরের ডেভেলপমেন্টের জন্য যথাসাধ্য চেষ্টা করে লক্ষ্মীপুরকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে স্বাধীনতার পর থেকে লক্ষ্মীপুরের যে কাজ হয়নি সেই কাজগুলো মাত্র 3.5 বছরের মাথায় উনি করতে সক্ষম হয়েছেন। আর আজকে আমাদের সম্মানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ওনাকে মন্ত্রী হিসাবে ওনার মন্ত্রিসভায় নিয়ে গেছেন। তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় কৌশিক রায় মহাশয়। আমি প্রথমে সকলের কাছে অনুরোধ রাখছি যে করতালির মাধ্যমে আমাদের মন্ত্রী তিনি প্রথমবার আজকে শিলচর বিধানসভা বাড়িয়েছেন, সকলেই আমরা তাকে স্বাগত জানাই। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সোমবার বেলা 11টার সময় মেহেরপুরের পৌরসভা ট্রেনিং ও ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন। স্থানটির অবস্থা এবং এর পরিবেশ ও স্থানীয় বাসিন্দাদের উপর প্রভাব পর্যালোচনা করতে তিনি এই পরিদর্শন করেন। শহরের বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে তার প্রতিশ্রুতির বিষয়টি এই সফরের মাধ্যমে উঠে এসেছে। পরিদর্শনের সময় বিধায়ক ডাম্পিং গ্রাউন্ডের বর্তমান অবস্থার প্রতি উদ্বেগ প্রকাশ করেন এবং শহরের দীর্ঘদিনের বর্জ্য নিষ্পত্তি সমস্যাগুলি সমাধানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বর্জ্যের নিয়ন্ত্রিত নয় এবং নিষ্পত্তির কারণে সৃষ্টি স্বাস্থ্য ও পরিবেশগত বিপদের কথা স্বীকার করেন। এই সমস্যা দীর্ঘদিন ধরে একটি উদ্বেগের বিষয়। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব হ্রাস করতে সক্রিয় পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় বলে দীপায়ন চক্রবর্তী। মেহেরপুর এলাকার বাসিন্দারা বারবার দুর্গন্ধ, জল দূষণ এবং ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশে মশার সংখ্যা বৃদ্ধি নিয়ে অভিযোগ জানিয়েছেন। শিলচরের শহরে জনসংখ্যার উৎপন্ন বর্জ্যের পরিমাণ বৃদ্ধির কারণে এই সমস্যাগুলি আরও বেড়ে গিয়েছে। বিধায়কের এই সফর স্থানীয় বাসিন্দাদের মধ্যে দ্রুত পদক্ষেপের আশার সঞ্চার করেছে। তিনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার এবং বর্জ্য পৃথকীকরণ কর্মসূচি শুরু করা এবং পরিবেশ বান্ধব বর্জ্য নিষ্পত্তির পদ্ধতি অনুসন্ধানের মধ্যে সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। বিধায়ক দীপায়ন চক্রবর্তী জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে তিনি পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে স্থানটির জন্য একটি সঠিক পরিকল্পনা তৈরি করবেন এবং মেহেরপুরের উপকারে আসার পাশাপাশি অন্যান্য অঞ্চলের জন্য উদাহরণ স্থাপন করবে এমন সমাধান বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার জন্য তাদের আহ্বান জানিয়েছেন। দীপায়ন চক্রবর্তী বলেছেন, আবর্জনার গাড়িগুলি যাতে সহজেই প্রবেশ করতে পারে সেজন্য আমরা রাস্তাটি প্রস্তুত করেছি। যেহেতু এখানে কোনো সীমানা প্রাচীর ছিল না, তাই আমি এই সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছিলাম। বর্তমানে 80% কাজ সম্পন্ন হয়েছে। পুনর্ব্যবহারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কাছাড় জেলার তৎকালীন ডেপুটি কমিশনার কীর্তিজলির সময়ে আমরা অভিজ্ঞতা অর্জনের জন্য ডিব্রুগড় ভ্রমণ করেছিলাম, যার ফলে এখানে একটি মেশিন স্থাপন করা সম্ভব হয়েছে। এই মেশিনটির মাধ্যমে এখন বর্জ্য পুনর্ব্যবহার আরও কার্যকর হবে। দুটি অতিরিক্ত প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে, যার মধ্যে দুটি নতুন মেশিন স্থাপন করা হবে। একটি মেশিন পুরনো বর্জ্য প্রক্রিয়াকরণ করবে, আরেকটি দৈনন্দিন বর্জ্য পরিচালনা করবে। একটি প্ল্যান্ট প্রতিদিন 200 টন বর্জ্য প্রক্রিয়াকরণ করতে পারবে। এছাড়াও প্রায় 2 লক্ষ টন পুরনো বর্জ্য আরেকটি মেশিনের মাধ্যমে প্রক্রিয়াকরণ করা হবে। এই প্রকল্পের জন্য ডোনার মন্ত্রণালয় 15 কোটি টাকা মঞ্জুর করেছে। এই উদ্যোগের মাধ্যমে সার উৎপাদন সম্ভব হবে, যা বাগান, কয়লা কারখানা এবং সিমেন্ট কারখানায় ব্যবহার করা যাবে। সরকার এই বর্জ্য প্রক্রিয়াকরণ এবং বিক্রির জন্য কাজ করছে। তিনি আসামের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই অঞ্চলের উন্নয়নের পদক্ষেপ নেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। যদিও শিলচর এখনও প্রায় আবর্জনা মুক্ত, তবুও শহরের আরও পরিচ্ছন্ন রাস্তা প্রয়োজন। তিনি এই ট্রেনিং ও ডাম্পিং এলাকাকে আগামী 3 বছরের মধ্যে একটি পার্কে রূপান্তরিত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান। উপস্থিত কল অ্যান্ড ফিক্সের উদয় কানাই বলেছেন, MRF এবং ওয়েস্ট টু কম্পোস্ট প্ল্যান্ট বর্জ্য ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পদক্ষেপ, যা দৈনিক বর্জ্য প্রক্রিয়াকরণে সক্ষম করে তুলবে। এই অত্যাধুনিক স্থাপনা
একটি পরিচ্ছন্ন ও সবুজ আসামের দিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে। আমরা জৈব এবং অজৈব উভয় বর্জ্যকে কম্পোস্ট রূপান্তরিত করে উচ্চমানের সার উৎপাদনের লক্ষ্য নিয়েছি। আগামী 1 বছরের মধ্যে প্রায় সমস্ত বর্জ্য পণ্য কার্যকরভাবে প্রক্রিয়াকরণ করা হবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়কের প্রতিনিধি সুবীর সিনহা সহ শিলচর পৌরসভার বিভাগের কর্মকর্তাগণ। আমি আপনাদের মাধ্যমে সরকার জনসাধারণকে জানাতে চাই যে মেহেরপুরে যে ড্যান্সিং গ্রাউন্ড বা ডাম্পিং গ্রাউন্ড যেটা আমরা বলি, এই ডাম্পিং গ্রাউন্ডে স্বাধীনতার পরবর্তীকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে শিলচর শহরের বিভিন্ন আবর্জনা এখানে আমরা ফেলেছি, কিন্তু এটা আগামীতে এই জায়গাটা কোন জায়গায় গিয়ে পরিণত হবে সেটা আমরা কেউ চিন্তা করতে সক্ষম হইনি। আবর্জনা স্তূপ হয়েছিল, এখানে কোনো রাস্তা ছিল না। আমি এমএলএ হওয়ার পর প্রথম অবস্থায় দেখলাম যে রাস্তার করুণ অবস্থা, ভেতরের রাস্তার করুণ অবস্থা, যার জন্য কী হচ্ছে যে গাড়িগুলো যে আবর্জনা নিয়ে আসছে তারা সময় মতো এসে পৌঁছাতে পারে না, গাড়িগুলো নষ্ট হয়ে যায় এখানে। তো এই কথা চিন্তা করে ইতিমধ্যে রাস্তা তৈরি করে দিয়েছি আমরা মিউনিসিপ্যাল বোর্ডের ফান্ড থেকে। এটার কোনো বাউন্ডারি ওয়াল ছিল না, যেমনি খুশি মানে যা খুশি তা মানে চলছিল, এনক্রোচমেন্ট হচ্ছিল। সেখানে লক্ষ্য রেখে বাউন্ডারি ওয়ালের জন্য আমি তদবির করেছি মিউনিসিপ্যাল বোর্ডের অধীনে। বাউন্ডারি ওয়াল আজকে মোটামুটিভাবে আমরা ধরতে পারি যে 80% বাউন্ডারি ওয়াল কমপ্লিট হয়ে গেছে। আপনারা জানেন যে এই যে লিগেসি ওয়েস্ট যেটা রয়েছে, এটাকে যদি আমরা রিসাইক্লিং না করি তাহলে এখানে আর আবর্জনা ফেলা সম্ভব হবে না। তার লক্ষ্যে আমরা দিদেন ডিসি মহোদয়া ছিলেন, কীর্তি জলি মহোদয়া, ওনার পিরিয়ডে আমরা একটা টিম গেছিলাম। টিম গিয়ে আমরা ডিব্রুগড়ে দেখে আসি এটাকে কী করে করতে হয়। এই হিসাবে আমরা একটা ছোটো মেশিন আমরা এখানে লাগিয়েছিলাম, সেটা দিয়ে যে লিগেসি যে ওয়েস্টটা রয়েছে সেটাকে একটা প্রসেসিং চলছে। এবার এখানে কল অ্যান্ড ফিক্স বলে একটা কোম্পানি রয়েছে গুয়াহাটি বেসড, এই দাদারা এখানে উপস্থিত হয়েছেন। তো আগামী দিনে আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, একটা মেশিন তো এখানে আপনারা ফিট হয়েছে, আপনারা দেখেছেন বা বিগত দিনে আপনারা এসেছিলেন এখানে যে জায়গাটা হচ্ছে, এই জায়গাতে 2টা মেশিন হবে, 2টা প্রজেক্ট হবে। একটা প্রজেক্ট হলো যে আমাদের লিগেসি ওয়েস্ট যেটা রয়েছে ওটাকে প্রসেসিং করার জন্য একটা মেশিন, আর আমাদের ডেইলি ওয়েস্ট যেটা আসছে ডেইলি যাতে আমরা প্রসেস করে নিতে পারি তার জন্য সরকার থেকে একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো এমআরএফ অ্যান্ড ওয়েস্ট টু কম্পোজিট প্ল্যান্ট যে প্ল্যান্টটা যেটা, এটা 200 টন পার ডে, 200 টন পার ডে এটাকে প্রসেস করবে। যেটা ডেইলি ওয়েস্ট, ডেইলি আবর্জনা আসবে সেটাকে কম্পোজ করে সেটাকে প্রসেসিং করে কম্প্যাক্ট করার জন্য তারা এখানে তৈরি করছেন প্ল্যান্ট। আর লিগেসি ওয়েস্ট যেটা রয়েছে সেটাকে 2 লাখ টন ক্যাপাসিটি রয়েছে, সেই ওয়েস্টটাকে তারা চেষ্টা করছেন করার জন্য। আর ফান্ডেড বাই এটা ডোনার যেটা রয়েছে मंत्रालय रयेछे এই ডোনার मंत्रालय থেকে 15 कोटी टाका खर्चा করে এই লিগেসি ওয়েস্টের প্ল্যান্টটা বসানো হবে। हमारा 2 प्रोजेक्ट स्टार्ट हो रहे हैं। एक एमआरएफ एंड वेस्ट टू कंपोस्ट प्लांट, एमआरएफ एंड वेस्ट टू कंपोस्ट प्लांट नेक्स्ट 8 to 9 मंथ्स में कंप्लीट होगा। एमआरएफ एंड वेस्ट टू कंपोस्ट प्लांट में जो सिंचर का डेली का वेस्ट जो आ रहा है वो डेली बेसिस पे प्रोसेस होगा। जो प्लास्टिक रिसाइकलेबल है, जो मटेरियल रिसाइकलेबल है वो रिसाइकिल के लिए चला जाएगा, और जो डिग्रेडेबल बायोडिग्रेडेबल मटेरियल है उसको हम कंपोस्ट में कन्वर्ट करके उसको फर्टिलाइज़र बनाएंगे जो कि एग्रीकल्चरल फील्ड में आएगा। और दूसरा प्रोजेक्ट हमारा यहाँ लिगेसी वेस्ट का आ रहा है। यहाँ जितना भी वेस्ट आपको दिखाई दे रहा है नेक्स्ट 1 साल में सब खत्म हो जाएगा। ये हम लोग उसको प्रोसेस करके इसमें से भी खाद निकलेगा जो एग्रीकल्चर फील्ड में जाएगा, और जो रिसाइकलेबल नहीं है उसको हम सीमेंट फैक्ट्री में भेजेंगे जो कि अल्टरनेटिव फ्यूल के तरह से यूज़ होगा, कोयले के जगह पॉलीथीन वगैरह सारा सीमेंट फैक्ट्री में जाएगा। সিবিআই পরিচয় দিয়ে লুটে নিল নগদ অর্থ, সোনাগহনা ডাকাত দলে। দুঃসাহসিক ডাকাতি কাণ্ডটি ঘটেছে রবিবার শেষ রাতে ধলাই থানা এলাকার ইসলামাবাদ গ্রামে। সিবিআই পরিচয়ে ইসলামাবাদের বাসিন্দা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবুল হোসেন মজুমদারের বাড়িতে ঢুকে বন্দুকের নলের মুখে ডাকাত দল লুটে নিয়েছে নগদ কয়েক লক্ষ টাকা সহ সোনা গয়না। আব্দুল জানিয়েছেন, প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত 2টার কাছাকাছি সময়ে বাড়ির মূল গেটের তালা ভেঙে ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। সিবিআই পরিচয় দিয়ে ঘুম থেকে তুলে বন্দুকের নালের মুখে 15-20 জনের ডাকাত দল একে একে গৃহের সবগুলো দরজা ভেঙে গৃহে প্রবেশ করে বাকি সদস্যদের বন্দুক ও অন্যান্য অস্ত্র দেখিয়ে সোনাদানা টাকা পয়সা সব দিয়ে দিতে বলে। অন্যথায় সবাইকে মেরে
ফেলার হুমকি দেয় ডাকাত দল। ভয়ে ডাকাতদের হাতে চাবি তুলে দেন আবুলের স্ত্রী সরলা বেগম মজুমদার। ডাকাত দল আলমারি থেকে নগদ কয়েক লক্ষ টাকা সহ সোনা গয়না লুটে যাওয়ার সময় ব্যবসায়ীর গাড়িটিও সঙ্গে নিয়ে পালিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর আবুল তার প্রতিবেশী লোকজনদের ডেকে তুলে বিষয়টি অবগত করান। প্রতিবেশীরা বাড়ি থেকে 500 মিটার দূরত্বে আবুলের ব্যক্তিগত স্করপিও এন গাড়িটি দেখতে পান। ডাকাত দল চাবি সমেত গাড়িটি সেখানে রেখে পালিয়ে যায়। এর মধ্যে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার খবরে রাতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। সারা অসম নির্মাণ শ্রমিক উন্নয়নের ডাকে বিভিন্ন দাবিতে আজ বিক্ষোভ প্রদর্শন হয় শিলচরের শ্রম আয়ুক্তের অফিসে। আজ শতাধিক নির্মাণ শ্রমিক জেলার বিভিন্ন স্থান থেকে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমান রাজ্য সরকার বিগত দীর্ঘদিন শ্রমিক রেজিস্ট্রেশন বন্ধ রেখেছে। যোগ্য পেনশন প্রাপকদের নাম নথিভুক্ত করছে না, পেনশনারদের বকেয়া টাকা সময় মতো প্রদান করছে না, পেনশন প্রাপকদের কোনো সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। তাছাড়া স্বাস্থ্য পরীক্ষার টাকা, সন্তানদের স্কলারশিপের টাকা সময় মতো দেওয়া হচ্ছে না বলে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন সিটু সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, সম্পাদক সুরজিৎ ঘোষ প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে এক স্মারকলিপি সহকারী শ্রম আয়ুক্তের মাধ্যমে সরকারের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। মধ্যাহ্নভোজন কর্মচারীরা আজকে বিক্ষোভ প্রদর্শন করছেন। মূলত দীর্ঘদিন থেকে এদের আন্দোলন চলছে। একটা আশ্চর্যের ব্যাপার হলো যে আমাদের বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য, এরা বলে ডাবল ইঞ্জিন সরকার, এই ডাবল ইঞ্জিন দিয়ে এরা যে গাড়িটা চালাচ্ছে, সেই গাড়িতে এদের স্লোগান হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। অথচ যে বেটিরা এখানে সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ করে, স্কুলের বাচ্চাদেরকে খাবার রান্না করে খাওয়ায়, তাদের বেতন তো বলা যায় না, এটাকে ওরা বলে সাম্মানিক, যেটা অসাম্মানিক বলা হয়। 1000 টাকা এবং 500 টাকা মিলিয়ে 1500 টাকা ওরা মাসে পায়, সেটাও 12 মাস পায় না। এই পরিস্থিতিতে আমরা অন্যান্য সমস্ত রাজ্যের সঙ্গে যদি তুলনা করি, আজকে কেরালাতে 18,000 টাকা মাসে পায়, অন্যান্য সমস্ত রাজ্যে আসাম থেকে অনেক বেশি পায়। অথচ আসামে আজ পর্যন্ত এই রন্ধন কর্মীদের বেতনের ব্যাপারে বা এই যে টাকা বাড়ানোর ব্যাপারে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টে এদেরকে এখন বিভিন্ন স্কুল কমিটির আন্ডারে দেওয়ার চেষ্টা চলছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে এটা প্রাইভেটে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এর আগেও চলেছিল, অক্ষয় ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন এনজিওকে এরা তুলে দিয়েছিল, সেই সময় তীব্র আন্দোলন করে এটাকে রুখে দেওয়া গেছিল। এখনও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অক্ষয় ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হচ্ছে বা অন্য কোনো এনজিওর হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা এইখানকার রন্ধন কর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। Homework finish? Finish. Guitar practice finish? Oh, finish. Are Horlicks? Nine. যদি হে এক্সট্রা হরলিক্স পোৱা যায় তেন্তে এক্সট্রা টাইমটো লাগিবই ন। 10 টকাৰ সেশন 20% এক্সট্রা হরলিক্স। Etia finish. Stop. Wait. It's time for a ERS. Dhoni review system. ইমান ধুনীয়া গোন্ধ আৰু ইমান টেষ্টি, মানে মোৰ অইলৰ কেপ্টেইন মহাকোশ কাচি ঘানি। ৰিভিউ সঠিক নহয়নে? এশতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে মহাকোশ কাচি ঘানি সৰিয়হৰ তেল, যি মুফা আৰু পুফাৰ গুণেৰে ভৰপূৰ। চকুত পানী, মুখত পানী, মোৰ পচন্দ মহাকোশ কাচি ঘানি, মাই চইচ। এই আলুৱা গ্ৰীণ টি। আরে এয়া তো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি, ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক। আরে ডিজে অহাই নাই। মই আছো নহয়। ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়াই ইনষ্টেণ্ট ফ্ৰিজ কণ্ট্ৰোল। গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। খসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। এতিয়া হৈ পৰে নহয় ইজি। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ।
সিলেকশন কমিটিক এনে এজন প্লেয়াৰ লাগে যি চিফ সিলেক্টৰৰ বাবে হুৱাট আৰু খুশাস্তৰ সিক্সাৰ মাৰিব, জুনিয়ৰ সিলেক্টৰৰ বাবে ভিটামিনৰ পুষ্টি পূৰ কৰিব, সিনিয়ৰ সিলেক্টৰৰ কলেষ্ট্ৰলৰ ৰান ৰেট নিয়ন্ত্ৰণত ৰাখিব। নতুন মহাকোষ ৰিফাইন্ড সয়াবিন অইল যি 800কৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে। ইয়াত আছে ভিটামিন এ, ডি, ওমেগা 3 আৰু 6টা ফেটি এচিড। ই পাৰফৰ্ম কৰে সকলো ফৰ্মেটতে, টেষ্টেই হোক বা কোৱালিটি। সিলেক্টেড মাহিৰ মহাকোষ, মাই চইচ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। রোলিং আজি ফার্স্ট আর শেফত আমি বনাম চকচক চিকেন। দুটো ভাবে কাটক, দুটো ভাবে গুছাও, দুটো ভাবে মিহলি করক। চকচক চিকেন হাজু হইছে সুপার ফাস্ট। এই জলা গ্ৰীজৰ কি হ'ব? এই জলা গ্ৰীজৰ বাবে ইয়াত আছে নতুন সুপার ফাস্ট ৱেম। ইয়াত 1টা নেমুৰ শক্তি আছে যাৰে আমি জলা গ্ৰীজ আঁতৰাও সুপাৰ ফাস্ট। এতিয়া হলা নহয় আসল ফাষ্ট শেফ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। ফিরে এলাম বিরতির পর। কনকলতার জন্মশতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের পক্ষ থেকে গতকাল সকালে শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশের থেকে যাত্রা শুরু করে বাইক র্যালি আজ সকাল 11টায় কনকলতার শহীদত্ব বরণের ঐতিহাসিক স্থান গহুপুরে থানার সম্মুখে পৌঁছায়। সেখানে বাইক আরোহীরা কনকলতা ও মুকুন্দ কাকতির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে। মাল্যদান কালে উপস্থিত ছিলেন কনকলতা স্মৃতি রক্ষা কমিটির সভাপতি সিদ্ধেশ্বর হাজারিকা সহ গহপুর পৌরসভার চেয়ারম্যান সহ বিশিষ্ট জনেরা। এছাড়াও সেখানে উপস্থিত হয়ে মাল্যদান করেন সারা আসাম কনকলতা জন্মশতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র চলিতা, কনকলতার জন্মশতবর্ষ উদযাপন সমিতি লক্ষিমপুরের সম্পাদক অনুপম চুতিয়া, কনকলতা জন্মশতবর্ষ উদযাপন কমিটি সনিতপুরের সম্পাদক নারায়ণমণি চৌধুরী এবং কনকলতা জন্মশতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের সম্পাদক দুলালী গাঙ্গুলি সহ বাইক আরোহীরা। গহপুরে মাল্যদান পর্বের পর বাইক আরোহীরা কনকলতার জন্মস্থান বরঙ্গাবাড়ি স্থিত তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। বরঙ্গাবাড়ি স্থিত শহীদ কনকলতা হাই স্কুলের নিকটস্থ তার সমাধি সৌধতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের পর সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সেখানে উপস্থিত ছিলেন কনকলতার কনিষ্ঠ ভ্রাতা কালীচরণ বড়ুয়া সহ তার পরিবারের সদস্যরা। সমিতির পক্ষ থেকে কালীচরণ বড়ুয়াকে সম্মাননা স্মারকপত্র প্রদান করে সম্মান জানানো হয়। সেখানে বক্তব্য রাখেন দুলালী গাঙ্গুলি, সিদ্ধেশ্বর হাজারিকা সহ উপস্থিত বিশিষ্ট জনেরা। বাইক আরোহীরা সেখান থেকে ফিরে এসে তেজপুরে উপস্থিত হলে তাদেরকে উষ্ণ সংবর্ধনা জানান কনকলতা জন্মশতবর্ষ উদযাপন কমিটি তেজপুরের সদস্যরা। বাইক আরোহীরা সেখান থেকে আগামীকাল শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে। অনুষ্ঠান আমরা শুরু করেছি। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা কাছাড় জেলা শুধু নয়, আমরা গোটা আসামেও শুধু নয়, আমরা ভারতবর্ষেরও বিভিন্ন অঞ্চলে গিয়ে আমরা কনকলতা শতবর্ষ কমিটির উদ্যোগে, যে কমিটিটা হয়েছে তার উদ্যোগে আমরা বিভিন্ন কমিটি গঠন করব, যাতে আজকে কনকলতা যেহেতু 42 স্বাধীনতা আন্দোলনের একটা প্রতীক হিসেবে দেখছি আমরা, একটা উজ্জ্বল দৃষ্টান্ত। 17 বছরের কচি মেয়েটা কতটুকু আগে ম্যাডাম বলে গেছেন যে কতটুকু দেশাত্মবোধের আগুন ভিতরে জ্বললে পরে মা বাবা হারা একটা অনাথী পাওয়া যায়। কাছাড়ের লাবক চা বাগানের দশমী ঘাটে শনিবার সচেতনতার পাশাপাশি এক উৎসবমুখর স্বাস্থ্য ও পুষ্টি মেলার আয়োজন করা হয়। কাছাড় জেলার সমাজ কল্যাণ আধিকারিক DSDW দপ্তরে তত্ত্বাবধানে এবং রাজবাজার ICDS প্রকল্পের সহায়তায় আয়োজিত এই মেলা পোষণ অভিযান, বেটি বাঁচাও বেটি পড়াও এবং বিভিন্ন স্বাস্থ্য সংস্থার সমন্বয়ে এই বিশেষ স্বাস্থ্য ও পুষ্টি মেলা পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী আয়ুক্ত তথা ভারপ্রাপ্ত জেলা সমাজ কল্যাণ আধিকারিক অঞ্জলি কুমারী। তিনি তার ভাষণে বলেন, স্বাস্থ্য সচেতনতা এবং পুষ্টির গুরুত্ব সম্পর্কে মানুষকে জানাতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। সুস্থ সমাজ গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই মেলা শুধু পুষ্টি নয়, শিক্ষা এবং নারীর ক্ষমতায়নের মতো বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে। স্বাস্থ্য ও পুষ্টি মেলার মূল আকর্ষণগুলির মধ্যে ছিল বিশেষ 3টি ক্যাম্প এবং মোবাইল মেডিকেল ইউনিট MMU, যা প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি অপুষ্টি শনাক্তকরণ এবং পরামর্শ প্রদান করে। এছাড়াও কিশোরী সেবিকা গট ক্যাম্পের আয়োজন এবং পথনাটিকার মাধ্যমে কিশোরীদের ক্ষমতায়নের বার্তা পৌঁছে দেওয়া হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্যাম্প, যা কিশোরীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে সাহায্য করে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচরে 2টি সড়ক ও গার্ডওয়াল নির্মাণ কাজের শিলান্যাস হলো সোমবার। মন্ত্রী ও বিধায়কের হাত ধরে শিলান্যাস হলো 2 সড়ক ও গার্ডওয়ালের। ডাম্পিং গ্রাউন্ডে কার্যকরী পদক্ষেপের উপর জোর দিলেন শিলচর বিধায়ক। এই প্রকল্পের জন্য ডোনার মন্ত্রণালয় 15 কোটি টাকা মঞ্জুর করেছে। সিবিআই পরিচয় দিয়ে লুটে নিল নগদ অর্থ, সোনা গহনা ডাকাত দলে। দুঃসাহসিক ডাকাতি কাণ্ডটি ঘটেছে ধলাইর ইসলামাবাদ গ্রামে। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।